রাষ্ট্রপতি যদি এখন পদত্যাগ করে বা বাধ্য করি তাকে, তাহলে পরে রাষ্ট্রপতির দায়িত্ব কে নেবে? এখন তো স্পিকার নাই। ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারত। তো সেই রাষ্ট্রপতির দায়িত্ব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার স্পিকারের না, আর কেউ নিতে পারবে না দায়িত্ব। তাহলে আমি এই সংকট যদি সৃষ্টি করি, পদত্যাগে বাধ্য করি, তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তাহলে একটা অবৈধ শক্তি আবার ক্ষমতায় আসার সম্ভাবনা দেবে, কারণ সংবিধান থাকবে না তখন। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে বিএনপি যে ভূমিকা রাষ্ট্রপতির ক্ষেত্রে বা সংবিধানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে, এটাই যৌক্তিক। অন্যটা আবেগী। অন্যরা যারা কথা বলেছে সংবিধান সম্বন্ধে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই, থাকলে ওই সিদ্ধান্ত ওই কথাগুলো তারা বলতো না। ৭২ সংবিধান, তারপরে ফ্যাসিবাদের তাদের নির্বাচিত রাষ্ট্রপতি বা মনোনীত রাষ্ট্রপতি এবং বিপ্লবী সরকার গঠনেও বিএনপির ব্যাপারে বলা হয় বিএনপি বাধা দিয়েছে। একসঙ্গে আমরা দেখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭২ সংবিধান আস্থা করে নিক্ষেপ করার কথা বলেছিলেন। তো আসলে বিএনপি আসলে কেন চায় না ৭২ সংবিধান বাতিল হোক বা রাষ্ট্রপতি অপসারণ কিংবা বিপ্লবী সরকার গঠনের বিএনপি কেন চাই না এই কথাটা যারা বলছে তাদের লেখাপড়া একটু কম, সংবিধান সম্বন্ধে একেবারেই ধারণা নাই। একেবারে ধারণা নেই। যেমন একটা ছেলে মেয়ে একটা মেয়ে যে মিলিত হলেই তো সন্তান পেতে পারে তার পরিবার বা ছেলে মেয়ে, কিন্তু সেই সন্তানটিও আদরের হবে যদি বিবাহের পর হয়। আর বিবাহ না হলে পরে এই সন্তানটি সমাজে উপেক্ষিত হবে, জারজ হিসেবে চিহ্নিত হবে। মানে আমাদের সামাজিক রীতিনীতিতে পার্লামেন্টের মধ্য দিয়ে সংবিধান যদি আমরা কাটাছেঁড়াকে ঠিক করি, এমনকি এটাকে নতুন কিছু করতে চাই, সেটা সংবিধানের মধ্যে দিয়ে হয়, তাহলে সবথেকে স্বাভাবিক ঘটনা। বৈধ অবৈধ, ওই যে সন্তানের ব্যাপারে যেটা বললাম, বৈধ অবৈধ, তো সংবিধান তখনই স্বাভাবিক গতি পাবে যখন পার্লামেন্টের মধ্য দিয়ে তা সংশোধিত হবে। তার আগে এই বিষয়গুলো জাতির সামনে যে কোনো রাজনীতি দল উত্থাপন করতে পারে যে তারা ক্ষমতা গেলে কি করবে। যেমন বিএনপি ৩১ দফা সামনে নিয়ে আসছে, কি কি করবে সে গত ৩ বছর ধরে এই ৩১ দফার কথা বলছে। তারও আগে ২ বছর আগে হলো ২৭ দফা, আর ১৬ সালে বেগম খালেদা জিয়া এই ৩১ দফার শুরুতে যে প্রস্তাব সেটা 2030 কথা বলেছিল। সেই কারণে সংবিধান সভা এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা আমাদের ৩১ দফায় আমরা উল্লেখ করেছি। সেহেতু কোনটা ছুঁড়ে ফেলার আর কোনটা রাখার সেটা পার্লামেন্টই নির্ধারণ করতে পারবে। অন্য ক্ষেত্রে যারা বলছে বিএনপি এটা করে, যেমন রাষ্ট্রপতি যদি এখন পদত্যাগ করে বা বাধ্য করি তাকে, তাহলে পরে রাষ্ট্রপতির দায়িত্ব কে নেবে? এখন তো স্পিকার নাই। ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারত। তো সেই রাষ্ট্রপতির দায়িত্ব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার স্পিকারের না, আর কেউ নিতে পারবে না দায়িত্ব। তাহলে আমি এই সংকট যদি সৃষ্টি করি, পদত্যাগে বাধ্য করি, তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। তাহলে একটা অবৈধ শক্তি আবার ক্ষমতায় আসার সম্ভাবনা দেবে, কারণ সংবিধান থাকবে না তখন। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে বিএনপি যে ভূমিকা রাষ্ট্রপতির ক্ষেত্রে বা সংবিধানের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে, এটাই যৌক্তিক। অন্যটা আবেগী। অন্যরা যারা কথা বলেছে সংবিধান সম্বন্ধে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই, থাকলে ওই সিদ্ধান্ত ওই কথাগুলো তারা বলতো না। শেখ হাসিনা যে পালিয়েছে বা তার পুরো স্বৈরতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র পরাজিত হয়েছে, সেটা তো আসলে কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি। তো সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন বা করানো হয়, সেটা সংকট তাহলে কেন এখানে, সেই প্রশ্নটা কেন আসছে? যে কোনো গণ অভ্যুত্থান সাংবিধানিক। এটা জনগণ যখন রাস্তায় নেমেছে, জনগণের ভোটাধিকার প্রয়োগ যেমন একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে, জনগণ রাস্তায় নামে এবং সেই জনশক্তির কারণে পরাজিত হয়ে যদি কোনো সরকার প্রধান পালিয়ে যায়, শেখ হাসিনার বিষয়টা আগে নির্ধারণ করতে হবে। আমরা কি ওকে পালিয়ে গেছে নাকি অন্য কিছু, আচ্ছা। অভিমানে আবেগে চলে গেছে? ও তো জীবন বাঁচানোর জন্য পালাইছে। তার মানে ও হলো একটা ডাকাত।
ও একটা খুনি, ও একটা লুচ্চ, ও একটা সর্বোচ্চ মানে যেটা ফ্যাসিস্ট বললে কম বলা হবে, লুটেরা। ফ্যাসিস্ট বললে তো বুঝবে না, আমি ব্যাখ্যা করে বললাম। তো এই একটা লুটেরাকে, ফ্যাসিস্টকে, খুনিকে, হত্যাকারীকে রক্ষা করে না কিন্তু সংবিধান। আপনি যে কথা বললেন না যে সংবিধানটা সম্মত না, তার মানে আপনি হয় মানে আওয়ামী লীগের পক্ষের মানুষ, অথবা হাসিনাকে রক্ষা করতে চাচ্ছেন, আর না হলে বুঝে শুনে আপনি একটা খারাপ জিনিসকে রক্ষা করতে চাচ্ছেন। মানে আপনাকে বলছি না, মানে এই ধরনের প্রশ্ন যারা বলবে, সেই জন্য এটা সাংবিধানিক। যেমন যুদ্ধের মধ্যে দিয়ে ফয়সালা হয়েছিল বাংলাদেশ, তো যুদ্ধ তো সংবিধানে লেখা ছিল না পাকিস্তানের, তাহলে বাংলাদেশ থেকে অবৈধ। জনগণ যখন যুদ্ধ করে, গণঅভ্যুত্থান করে, তখন এটা বৈধ এবং সাংবিধানিকভাবে বৈধ। তার মধ্য দিয়ে একটা মীমাংসা হয়েছে। পরে ডক্টর ইউনূস যে সরকার, সেটা সংবিধানকে রক্ষার শপথ নিয়ে এই সরকার, তার মানে এটা সাংবিধানিক সরকার। বিপ্লব হলে পরে বঙ্গভবনে কোনো শপথ নিতেন না। বিপ্লব হলে পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলেও হতে পারতো, শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় মলে অথবা সারাদ্দি উদ্যানে হতে পারত। এটা গণঅভ্যুত্থান হয়েছে, এটা কোনো বিপ্লব হয়নি। বিপ্লব হয়েছে, যুদ্ধ হয়েছে 71-এ। 71 আর 24 এক জিনিস না। যারা 71 মানতে পারে না তারা বিপ্লব বলে এটাকে। যারা ওই স্বাধীনতাকে স্বাধীনতা বলে মনে করে না, তারা এটাকে স্বাধীনতা মনে করে। সেই জন্যে বিপ্লব না, এটা গণঅভ্যুত্থান, যেটা 90 একবার হয়েছিল। বাংলাদেশের পরও হয়েছে, বাংলাদেশের আগে 69-এ একবার হয়েছিল পাকিস্তানের প্রেক্ষাপটে। সেই জন্য এই গণঅভ্যুত্থানগুলো সাংবিধানিক একটি ঘটনা। কেউ কেউ বলে থাকেন যে 71-এর রিফ্লেকশন, মানে ধারাবাহিকতার অংশই 24, অর্থাৎ 71-এর অঙ্গীকারকে যেহেতু পূরণ করা সম্ভব হয়নি, সেই ব্যর্থতার কারণেই 24-এর আমি তো বললাম যারা 71 মানে না, 71 হচ্ছে একটা মহাসাগর। ওরা যদি 90-এর গণঅভ্যুত্থানের সঙ্গে মিলাতো 24-কে, তাহলেও একটা ব্যাপার ছিল। 71 অনন্য, এটা সূর্য। এর সঙ্গে অন্য কোনো কিছু যখন তুলনা করবে, তার মানে বুঝতে হবে যে সেটাও মানতে পারে না। এই জন্য এটাকে বড় করে দেখাতে চাচ্ছে যে ওই স্বাধীনতা বিশ্বাস করে না, তখন তারাই বলবে দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই, স্বাধীনতা একটাই, ওইটা 71। তো সেই জন্য আমাদের একটা শ্রেণী আছে, একটা ক্ষুদ্রতম অংশ, তাদের ভোটের সংখ্যা হচ্ছে 3%, নামটা নাই বললাম। তারা ওই স্বাধীনতা ঘোষণা করে এবং তাদের কৃতকর্মের জন্য এখনো পর্যন্ত ক্ষমা চায়নি জাতির কাছে। বলে সবাই মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, তারা যুদ্ধ করছে। আর যারা যুদ্ধ ছিল না তারা মানে নেই। তারা যদি কখনো আয়োজন করে সরোয়ারদের উপরে দাঁড়িয়ে বলতো আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার প্রশ্ন তারাও করতো না। যাদেরকে ইঙ্গিত করছেন আপনাদের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জোট এবং মিত্রতা ছিল, বা এখনো তাদের সঙ্গে এটা আছে। আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলি, তো এবং জামাত ইসলামের আমির লন্ডনে বেগম জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাতেরও একটি খবর আমরা দেখেছি। তো ভবিষ্যতে এই সম্পর্কটা এবং আদর্শিক যেই দ্বন্দ্বটা আছে, এটা কোন দিকে যেতে পারে? আদর্শিক কোনো দ্বন্দ্ব নাই, তাদের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল নাই। আমরা যেটা গণতন্ত্রে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, তারা ইসলামকে দিয়ে সবকিছু ব্যাখ্যা করে। এবং ইসলাম 71 রক্ষা করার জন্য পাকিস্তান তারা রক্ষা করতে চাইছে। আর আমাদের মনে হচ্ছে পাকিস্তান রক্ষা করা, ইসলাম রক্ষা করা এক জিনিস না। এই দেশে মানুষ সবসময় ধর্মবিরোধী, সবসময় ইসলামপন্থী। সেজন্য পাকিস্তান রক্ষা করে ইসলাম রক্ষা করতে হবে, এই কনসেপ্টের সঙ্গে সেই তৎকালীন মুক্তিযোদ্ধারা একমত ছিলেন। আর জামাত ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের কারণে। যদি স্বাধীনতা যুদ্ধের প্রশ্ন সামনে আসে, তাহলে তারা আর আমরা এক জিনিস না। আমার নেতা মুক্তিযুদ্ধ করছে, তাদের নেতা পাকিস্তান রক্ষা করতে চাইছে। মিস্টার গোলাম আজম আর জিয়ার সঙ্গে এটা বাস্তব। সেই সময় গোলাম আজম যদি জিয়া রহমানকে পেত, হয়তো খুন করতে পারত মুক্তিযুদ্ধের প্রশ্নে। আবার মুক্তিযোদ্ধারা সেই সময় যদি জিয়া গোলাম আজমকে পেত, তাহলে পরে তাকে মুক্তিযুদ্ধের প্রশ্নে
হয়তো খুন করত। সেই জন্যে তাদের আদর্শ আর আমাদের আদর্শ রাজনৈতিক আচরণ ভিন্নতর, কিন্তু গণতান্ত্রিক লড়াই তারা রাস্তা ছিল, আমরা ছিল। তারা একটা ভিন্ন রাজনীতি দল, আমরা একটা ভিন্ন রাজনীতি দল, বা ইসলামী আরো দল আছে আমাদের। সেহেতু এই আদর্শ বিপন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু গণতন্ত্রের প্রশ্নে যে কোনো শক্তি আমাদের সঙ্গে এসে রাস্তায় আন্দোলন করছে, তো এটা আমাদের এখনো আছে। সামনে নির্বাচনে মেরুকরণে কি দাঁড়াবে সেটা এখনই বলা যাবে না। আওয়ামী লীগ নাই তো, আওয়ামী লীগকে পরাস্তের প্রশ্নে 4 দল হয়েছে, 20 দল হয়েছে, এটা আবার ভেঙেও গেছে। এখন তো আওয়ামী লীগই তো নাই। সেহেতু নির্বাচন কোন প্রক্রিয়া কিভাবে হবে সেটা নির্বাচন সামনে আসলে তখন বোঝা যাবে।